প্রিয় দর্শক, শুভ সন্ধ্যা। মেহেরপুর প্রতিদিনের নিয়মিত আয়োজন সাত কাহনে আপনাদের স্বাগত জানাই। সাত কাহনে মূলত আমরা শিল্প সাহিত্যের নানা অনুষঙ্গ নিয়ে আলোচনা করে থাকি। তারই ধারাবাহিকতায় আজ আমরা কথা বলতে চাই যাত্রা শিল্পের বর্তমান ইতিবৃত্ত নিয়ে। এ নিয়ে কথা বলতে অতিথি হিসেবে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন বিশিষ্ট যাত্রা সঙ্গীত শিল্পী জনাব মহিদুল ইসলাম মুহিত। জনাব মহিদুল ইসলাম মুহিত, আপনাকে স্বাগত জানাই আমাদের আয়োজনে। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন এবং অনুষ্ঠান পরবর্তীতে আমাদের আয়োজন উপভোগ করবেন, তাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা। আমি হাসান রুদ্র রয়েছে আপনাদের সাথে। জনাব মহিদুল ইসলাম মুহিত, সব মিলিয়ে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি আপাদমস্তক একজন যাত্রা সঙ্গীত শিল্পী। আপনার মতো অনেকেই যারা দায়বোধ থেকে এই শিল্প মাধ্যমটিকে ব্যবহার করেছেন, চর্চা করেছেন, অনুশীলন করেছেন এবং টিকিয়ে রাখতে চেয়েছেন, কার্যত যাত্রা এখন বন্ধ রাখা হয়েছে। কেমন অনুভব করছেন এই সংকটকালে? আপনাদের মতো শিল্পপ্রাণ মানুষের জন্য নিশ্চয়ই এটি বেদনার। এই বেদনাবিদ্ধ হয়েই যদি আলোচনাটা শুরু করেন। ধন্যবাদ রুদ্র ভাই। ধন্যবাদ জানাচ্ছি সাপ্তাহিক সাতকাহন মেহেরপুর প্রতিদিনকে, যে আমাকে সাপ্তাহিক এই অনুষ্ঠানে কিছু কথা বলার জন্য একজন শিল্পী হিসাবে, যাত্রা শিল্পী হিসাবে এই সাতকাহন অনুষ্ঠানে আসাতে আমি নিজেকে ধন্য মনে করি এবং ধন্যবাদ জানাই সাতকাহন মেহেরপুর প্রতিদিনকে। অত্যন্ত সুন্দর একটি আপনি আমাকে প্রশ্ন করেছেন। ধন্যবাদ জানাই হাসান ভাই আপনাকে। একজন শিল্পী হিসাবে যদি আমাকে বলতে হয়, সব মিলে একজন যাত্রা শিল্পী হিসাবে অবশ্যই কষ্টের, এবং যাত্রা শিল্পীকে টোটালে যারা পারফর্ম করে, হয়তো আমরা অ্যামেচার, কিন্তু যারা প্রফেশনালি, যারা এই শিল্পের সাথে যারা অতপ্রতভাবে, যেখানে একটু রুটি রোজগারের সাথে যাদের ব্যবস্থা নিয়েই যাদের দিন যাপন, পথ চলা, সেই জায়গায় তারা কিন্তু ভালো নাই। যে দেশে শিল্পী সংস্কৃতি যদি ভালো না থাকে, আমার মনে হয় গোটা দেশ সেখানে ভালো থাকার কথা নয়। সভ্য জাতি হিসাবে শিল্পী সাহিত্যকে আপনাকে প্রাধান্য দিতে হবে। কারণ হচ্ছে যে এই শিল্পী সাহিত্যের নিয়েই কিন্তু আমাদের শৈশব থেকে কিন্তু বেড়ে ওঠা। প্রতিটা জাতির কিন্তু শিল্পী চর্চা আছে, প্রতিটা দেশে আছে। আমার দেশে তদ্রূপ। আজকে যাত্রা বিলুপ্তির পথে, তবে যাত্রা শেষ হবে না। আপনাকে একটি কথা বলি রুদ্র ভাই, যাত্রা কখনো শেষ হবে না, যাত্রা থাকবে। তার কারণ হচ্ছে, যাত্রা থাকবে এই কারণে, সময়ের পরিবর্তনে, আধুনিকতা সব মিলায়ে। কারণ হচ্ছে যে মানুষ একটি সময় যাত্রা শিল্পের উপরে যে নির্ভরতা ছিল, তখন কিন্তু সোশ্যাল মিডিয়া ছিল না। এটা আপনাকে আমাকে সকলকেই স্বীকার করতে হবে। আমি যাত্রাগুরু বিখ্যাত আপনার বিবেক খোকন সাহেবের কথাই বলি। যখন মানুষের ঘরে ঘরে আসা শুরু করলো, খোকন বিশ্বাস তখন বলেছিল যে যাত্রা এবার শেষ হলো। কারণ হচ্ছে যে মানুষের ভিতরে যখন আধুনিকতা চলে আসে, তখন 3 ঘন্টা 4 ঘন্টা 6 ঘন্টা তখন বসে দেখার আর সময় থাকে না। পরিবর্তন তো আছে। যে এই কারণেই যাত্রা, মানুষ সেইভাবে কিন্তু সময় দিতে পারে না, কিন্তু যাত্রার প্রতি মানুষের কিন্তু একটা মানসিক মনের কিন্তু একটা টান আছে। কারণ হচ্ছে এটা হচ্ছে নারী নক্ষত্রের, বাঙালি জাতির নারী নক্ষত্রের সাথে মিশে আছে। যে আমাদের আদিও কিন্তু আমাদের যাত্রা পালা, যাত্রা অভিনয়, যাত্রা মঞ্চ, এইটাই ছিল আমাদের আদিও সংস্কৃতি। সেই জায়গা থেকে যাত্রা আপনি শেষ করতে পারবেন না। যাত্রাকে নিয়ে
অনেক বাংলা লিঙ্ক বলেন, গ্রামীণ বলেন, আহ, অনেক এই যাত্রার ডায়লগ নিয়ে, যাত্রার আপনার প্রপস নিয়ে কিন্তু অনেক কিন্তু হচ্ছে, অ্যাড হচ্ছে। সব মিলে যাত্রা থাকবে, কিন্তু যাত্রা শিল্প, যাত্রা কিন্তু সেই জায়গায় কিন্তু থাকবে না, শেষ হবে না, কিন্তু মানসম্মত সেই যাত্রা পালাও থাকবে যাত্রা না, হয়তো ধুকে ধুকে বেঁচে থাকবে, এমন ধুকে ধুকে বেঁচে থাকবে। রাইট। আচ্ছা, আপনি একটা কথা বললেন যে এই যে আধুনিক যে ডিভাইস গুলো, কম্পিউটার, মোবাইল, ইন্টারনেট, এই যুগে যাত্রার মতো শিল্প মাধ্যমটি হারিয়ে যেতে বসেছে। ঠিক আছে, কিন্তু এই ডিভাইসগুলো ব্যবহার করে নৃত্য তো অনেক আগেকার একটি শিল্প মাধ্যম, সেটা কিন্তু পরিবর্তিত হয়েও খুব দাপটের সাথে তার জায়গা দখল করে আছে। কিন্তু এমন কি ঘটলো, নৃত্য বদল হয়ে রূপান্তরিত হয়েও তো এখন আমি আগে যে ভরতনাট্যম থেকে যারা নৃত্যশিল্পী উৎপাদিত হয়ে যারা যে পরিবেশনা ছিল, তার ধরন এখন পাল্টিয়েছে নৃত্যের। অনেকে সেটাকে সার্কাস্টিক বলছেন, নানান রকম ভাবে আখ্যায়িত করছেন, কিন্তু টিকে আছে। কিন্তু কি ঘটলো, যাত্রা হারিয়ে যেতে বসলো। আপনি বলছেন টিকে থাকবে, কিন্তু সেটা কেবলমাত্র শুধুই টিকে থাকা। কিন্তু যে মাধ্যমটি একদা মানুষের অস্থি মজ্জার সাথে মিশেছিল, যেটা আপনি নারী নক্ষত্রের সাথে মিশে থাকার কথা বললেন, মানুষের জীবনের প্রতিটি স্তরকে স্পর্শ করত, জীবনের দর্শন, জীবনের সাংসারিক টানাপোড়েন ইত্যাদি ইত্যাদি নানান ভাবেই যাত্রা আমাদের সাথে মিশে থাকতো। সেই জায়গাটি এই যে বিপন্ন হয়ে গেল, বিপর্যস্ত হয়ে গেল, এটা এটার কারণগুলো উদ্ঘাটনের কি সময় আসেনি? কিভাবে দেখছেন আপনি, কি কারণগুলো মনে করেন? একটা ডিভাইস হতেই পারে, কিন্তু সেই পারে। ডিভাইসগুলো ব্যবহার করে তো শিল্প মাধ্যমের অন্যান্য বিষয়গুলো টিকে আছে। সঙ্গীত চলছে, নাটক চলছে, সিনেমা চলছে, সবই তো চলছে, যাত্রাটা চলছে না কেন? যাত্রা না চলারও অনেক কারণ আছে। আপনি খুব চমৎকার প্রশ্ন করেছেন রুদ্র ভাই। আসলে যাত্রা মঞ্চ এমন একটা মঞ্চ যেটা আপনি অট্টালিকায় আপনি উপস্থাপন করতে পারবেন না। যে যাত্রা মঞ্চ, খোলা মঞ্চ, একটা মঞ্চের একটা সাইড শুধু বেঁধে দেওয়া হয়, তিনটা সাইডে ওপেন করা হয়, তিনটাই হচ্ছে সদর। সেই জায়গা থেকে আপনি যদি মনে করেন, বাংলাদেশ শিল্পকলা একাডেমি থেকে যাত্রা সম্পর্কে অনেক বলা হয়েছে। যাত্রাকে বাঁচানোর জন্য বা যাত্রাকে টিকিয়ে রাখার জন্য, লোক সংস্কৃতি এবং আদিও সংস্কৃতিকে, বাঙালির আদিও সংস্কৃতিকে ধরে রাখার জন্য অনেক পরিকল্পনা নিয়েছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সেখানে ব্যয় করছে। কিন্তু আসল কথা হচ্ছে, আপনি যদি যাত্রাকে শামসুজ্জোহা পার্কের জায়গায় যদি শিল্পকলা একাডেমিতে আপনি নিয়ে যান, অডিটোরিয়ামের ভিতরে নিয়ে যান, যাত্রার যে বৈশিষ্ট্য, যাত্রার যে বৈশিষ্ট্য, যে সাবলীলতা, সাবলীলতা এবং যাত্রার যে দর্শক, যাত্রার যাত্রার যে দেখার যে মানসিকতা, এইগুলা কখনোই কিন্তু আপনার কখনো থিয়েটারে যাবে না, কখনো শিল্পকলায় যাবে না, কখনো শীতাতপ নিয়ন্ত্রিত, কখনো হল রুমে, অডিটোর রুমে কখনোই যাবে না। কারণ যাত্রাকে আপনি বাঁচাবেন, যাত্রাকে টিকিয়ে রাখবেন, সেখানে আপনি কখনো এসি ঘরে কিন্তু আপনি যাত্রাকে টিকিয়ে রাখতে পারবেন না। তাহলে কি আপনি মনে করছেন যে যাত্রা প্রান্তিক জনগোষ্ঠীর জন্য? 100%। আচ্ছা, অবশ্যই প্রান্তিক জনগোষ্ঠীর মূল আপনার হচ্ছে যাত্রা। যদি প্রান্তিক জনগোষ্ঠী যদি না দেখতে আসে, তাহলে তো কখনোই আপনার যাত্রার মূল্যায়ন হবে না। কারণ হচ্ছে যে প্রান্তিক জনগোষ্ঠী কিন্তু যাত্রাকে টিকে রাখে, তারাই হচ্ছে যাত্রার প্রাণ, তারাই হচ্ছে প্রাণ। তার কারণ হচ্ছে, দেখেন, আপনি শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে আপনি নাটক করতে পারবেন, আপনি নাটক প্রোডাকশন করতে পারবেন, নাটকের বোদ্ধা, যাত্রার বোদ্ধা। আপনি বোদ্ধাকে যদি আপনি হিসাব করেন, বোদ্ধা একজন নাট্যবোদ্ধা, একজন যাত্রা বোদ্ধা। কিন্তু যাত্রা বোদ্ধার ভিতরে ওই যে অজ পাড়াগাঁয়ে যে মানুষটা আছে, তার ভিতরে শিক্ষা নাই। কিন্তু
যাত্রা অনুধাবন করার মতো, যাত্রা নির্ণয় করার মতো, যাত্রাকে সে গুণ বিচার করার মতো ক্ষমতা রাখে। কারণ যাত্রার ভেতরে যে কাহিনীটা, সেটা একেবারেই এত সরল এবং সুন্দর সুন্দর, এবং জীবনের সাথে সংলগ্ন, একদম যেটা সে রিলেট করতে পারে। একদম একদম কাছে থেকে। এবং মঞ্চে যখন পারফরমেন্স হয় যাত্রা মঞ্চে, আমি নিজেও যখন শহীদ শামসুজ্জোহা পার্কে যখন যাত্রা উৎসবে যখন আমি অভিনয় করেছি, বিশ্বাস করেন কতজনে যে ফোন দিয়েছে। এবং আমি দেখেছি যখন প্যাথোজ অভিনয় করেছি, তখন মানুষ আম, কেউ টিস্যু দিয়ে, কেউ এই যে শীতের সময় আপনার থাকে, চাদর থাকে, চাদর হুম। দিয়ে চোখ মুছছে। অনেক মা বোন দেখছে যে চাদর দিয়ে চোখ মুছছে। পুরুষরাও এরকম এরকম কথা বলছে। হাসানুজ্জামান মালিকের কথা না বললে না, শাশ্বত নিপুণ চক্রবর্তীর কথা না বললে না, তারা সামনে থেকে হাসানুজ্জামান মালিক স্যার টিস্যু পকেট থেকে টিস্যু বের করে যে কতবার যে সেই অভিনয়, মানে একদম রন্ধে রন্ধে ঢুকে গেছে, প্রবেশ করে গেছে একদম একদম। যে মানুষকে কত কাছে থেকে, এবং যাত্রা অভিনয়ের মাধ্যমে মানুষের কাছে কত কত কাছে যায়, হৃদয়ের ভিতরে প্রবেশ করা যায়, যেটা কখনোই আপনার শিল্পকলার মঞ্চ থেকে সেটা কখনোই সম্ভব নয়। আর যাত্রাকে যদি টিকিয়ে রাখতে হয়, সেটা খোলা মাঠেই সম্ভব। একদম। সেটা আমবাগানে হোক, হুম। বাঁশবাগানে হোক, আর স্কুল মাঠ, কলেজ মাঠ, ফুটবল মাঠ, যে মাঠই হোক না কেন, এই মাঠগুলাই হচ্ছে যাত্রার মঞ্চ করার মতো, প্যান্ডেল করার মতো, এইগুলাই হচ্ছে। কারণ যাত্রাকে যখন আপনি বাঁচাবের মুখে বলছেন, যখনই আপনি শীতাতপ নিয়ন্ত্রিত এসি ঘরে যখন নিয়ে যাবেন, তখন কখনোই সেই যাত্রা, কারণ হচ্ছে, আমি আরেকটি কথা না বললেই নয়, এই কারণে ওখানে যাবে না। কারণ হচ্ছে যে আপনি যে তৃণমূল মানুষের কথা বলেছেন, যে মানুষগুলি যাত্রাকে বাঁচিয়ে রাখে, আদিও সংস্কৃতিকে বাঁচিয়ে রাখে, এই মানুষগুলি, কারণ হচ্ছে যে শিল্পকলা মানে তাদের কিন্তু একটা ব্যতিক্রম, কিন্তু তাদের ভিতরে একটা অন্যরকম একটা অনুভূতি কাজ করে। যে কারণ হচ্ছে শিল্প সাহিত্য যারা চর্চা করে, কবি মানুষ, এবং বড় বড় যারা দার্শনিক ওই জেলার, এবং এই জেলার যারা নিয়ন্ত্রণ করে, এসপি, ডিসি, এবং রাজনৈতিক যে দলের মানুষগুলো আছে, তারাই হচ্ছে এই শিল্পকলা ব্যবহার করে। সেখানে ওই টাইসালা ঘরে কখনো তারা কিন্তু জুতা স্যান্ডেল পায়ে দিয়ে উঠতে চায় না, ইতস্ততা বোধ মনে করে। এবং এইটা মনে করে যে এই জায়গাটা স্বাচ্ছন্দ্য বোধ মনে করে না, তারা মনে করে যে আমার খোলা মাটি ছিল ভালো। পাছার তলে, মানে আমি আঞ্চলিক ভাষাতে হুম বলি, হুম, যে of course। যাত্রা দেখে আপনার চেয়ার লাগবে না, কিচ্ছু লাগবে না, পাছার তলে পায়ের যে স্যান্ডেল থাকে, সেই স্যান্ডেল কিংবা যে চপ্পল থাকে, সেইগুলো পাছার তলে দিয়েই তারা কিন্তু যাত্রা দেখে। এটাই তারা মানে স্বাচ্ছন্দ্য বোধ মনে করে। ওই কিংবা যে কিংবা আরো দেখা গিয়েছে যে এই বিচালি যেটাকে বিচালি, বলে। রাইট, বিচালি, দেখা যাচ্ছে যে বাড়ি থেকে যখন মঞ্চে আসছে, তখন পাশে দেখা যাচ্ছে যে রাস্তার পাশে বিচালির গাদা আছে। পাঁচজন আসছে, পাঁচ বন্ধু, পাঁচটা বিচালি তরপা নিয়ে চলে আসলো, আটি নিয়ে চলে আসলো, এসে বিচালি সেই বিচালি যে বিছিয়ে। বিছাইয়ে দেখা যাচ্ছে যে হুম। আপনার যাত্রা দেখলো। এবং এই যাত্রা যে কিভাবে দেখে এই বিচালির উপরে বসে, এটা না দেখলে এটা আমি বোঝাতে পারবো না আপনাকে। এখন এখন যারা যে প্রজন্ম, তারা তো এই যাত্রার সাথে আহ, দেখেনি, এই পরিবেশটা না, দেখেনি। এই পরিবেশটা মানুষের যে দেখেনি। ঢল, মানুষের যে উন্মাদনা যাত্রার প্রতি আকর্ষিত হবার। আপনাকে আরেকটা প্রশ্ন করতে চাই। অনেকেই গিলে খেতে চায় যাত্রাকে কিভাবে। আহ, অনেকেই বলেন যাত্রার জায়গা দখল করেছে মঞ্চ নাটক। মঞ্চ নাটকেই তারা যাত্রার আধুনিক রূপায়ণ বলে ধারণা করেন। কিন্তু প্রান্তিক জনগোষ্ঠীর কাছে আধুনিক নাটকের ভাবনা, প্রকরণ ও তার প্রকাশভঙ্গি ক্ষেত্রবিশেষ দুর্বোধ্য হতে পারে। যতটা সহজেই যাত্রার সাথে সাধারণ জন সংযুক্ত হতে পারেন অনায়াসে, যেটা এর আগে আপনি বললেন, সেটা নাটকে আপনি যদি এখন মঞ্চে নিয়ে আসেন জর্জ বার্নার্ড শর কোনো নাটক বা আন্তন চেখভের কোনো নাটক, কিন্তু সাধারণ দর্শক সেটা রিলেট করতে না পারবে না না। না, নেবে না। তাহলে আপনাকে সেই যে যাত্রা, শ্মশানে হলো ফুলশয্যা, কিংবা মন্দিরে আজান, কিংবা দেবী সুলতানা, এই রকমের যে যাত্রা, যেটা, যে কাহিনী তাদের চিরচেনা, তারা যুক্ত হতে পারে, তাদের ভেতর দিয়ে যে মেসেজটি দেওয়া হচ্ছে, যে গল্পের মধ্য দিয়ে কাহিনী ভাবনা প্রচার করা হচ্ছে, সেটি তাকে নানানভাবে প্রলুব্ধ করছে, নানানভাবে প্রাণিত করছে।
জীবন বোধের এই যে ব্যাপারটি, তো আপনি কি, আপনার কি ভাবনা, এটা কি সত্যি এই যাত্রার আধুনিক রূপায়ণ নাটক? নাটক তো কই সেভাবে সেইভাবে সেই পরিসরে যেভাবে যাত্রাকে গ্রহণ করতো মানুষ তো সেভাবে করছে না। না, মোটেই করছে না। তার কারণ হচ্ছে যাত্রা আর নাটক, মঞ্চ নাটক, এখানে পার্থক্য আছে। যেটা আমি এর আগে বলেছি, যাত্রা আপনি যেভাবেই উপস্থাপনা করেন না কেন, হ্যাঁ, ইদানিং পশ্চিম বাংলাতে অনেক যাত্রাপালা দেখছি যে আধুনিক ভাবে তারা যাত্রাটাকে উপস্থাপন করছে, হুম হুম। সময় সাময়িকের উপরে তারা উপস্থাপন করছে। কিন্তু একটা বিষয় আছে, যেটা যাত্রার, এখন আধুনিকতার কথা বলছেন, যাত্রা যদি আপনি আধুনিকতা যদি নিয়ে আসেন বর্তমান প্রেক্ষাপটে, এই আধুনিক যুগে বর্তমান যে প্রজন্ম, এই প্রজন্মের কাছে আপনি আধুনিকতা যাত্রা নিয়ে এসে আপনি এটাতে ই করতে পারবেন না, উপস্থাপন করে সেখানে। আমার মনে হয়, আমি একজন ক্ষুদ্র শিল্পী হিসাবে আমি মনে করি যে এখানে আধুনিকতা নিয়ে এসে যে আপনি এটাতে যে হয়তো ভালো কিছু হবে, সেটা হবে না। হবে না, তার কারণ হচ্ছে যাত্রা, নবাব সিরাজদৌলা, দেবী সুলতানা, মন্দির থেকে মসজিদ, এই যাত্রার রেশ যে একটা আছে, ডায়লগের সাথে যে রেশটা হুম আছে, হুম। এই রেশ আপনি যদি আধুনিক এই বর্তমান প্রেক্ষাপটের উপরে যদি এই সোশ্যাল মিডিয়ার যুগে যদি আপনি যাত্রাকে আধুনিক জায়গায় নিয়ে আসেন, যাত্রা টিকবে না, আসবে না। এটা আমি ব্যক্তিগতভাবে অনেক জায়গায় কথা বলে দেখেছি, যে বললো কি যে না, যাত্রার ওই যে টান ভঙ্গি, যে হাত নাড়িয়ে গলা উঁচে সেনা উঁচু করে যে বলার যে ভঙ্গিমা, তার তার ভিতরেই যাত্রা প্রাণবন্ত। কারণ হচ্ছে, যদি এইটাই হয়, তাহলে এখন যে আধুনিক যাত্রা দেখতে পাচ্ছি, সেটা মঞ্চ নাটকের মতো। মঞ্চ নাটকের মতো। মঞ্চ নাটক যদি হয় আর যাত্রা যদি হয়, যাত্রার দর্শক আর নাটকের দর্শক কিন্তু ডিভাইডেড হয়ে যাবে। আপনি যাত্রার দর্শক কখনোই কিন্তু আপনার মঞ্চ নাটক যত বিখ্যাত নাটক হোক না কেন, ওই জায়গায় কিন্তু যাবে না। এখন যদি মনে করেন যে শেক্সপিয়ার হচ্ছে বাংলাদেশ শিল্পকলা, মেহেরপুর শিল্পকলা, জেলা শিল্পকলা একাডেমিতে, শহীদ শামসুজ্জোহা পার্কে হচ্ছে দেবী সুলতানা, আপনি হিসাব করে দেখবেন যে সেখানে আপনার পাল্লা ভার হয়ে যাবে দেবী সুলতানাতে। হুম। দেবী সুলতানাতে পাল্লা ভার হয়ে যেতে, কারণ হচ্ছে যাত্রার সাথে কিন্তু অন্য একটা মাত্রা আছে, যেটা হচ্ছে কখনোই আপনার নাটকের সাথে, থিয়েটারের সাথে কখনোই এটা মিল থাকবে না। আর যতই আপনি চেষ্টা করেন না কেন, থিয়েটার থিয়েটারই, যাত্রা যাত্রা, যাত্রার মঞ্চ যাত্রার মঞ্চ, থিয়েটারের মঞ্চ থিয়েটারের মঞ্চ। কারণ হচ্ছে যাত্রার সাথে থিয়েটারের সাথে কখনো মিলবে না। আর যাত্রাকে যদি আধুনিকায়ন যদি আপনি করতে চান থিয়েটারের জায়গা নিয়ে এসে, আপনি যে আরেকটি কথা বলেছেন যে থিয়েটার হয়তো দখল করে ফেলছে যাত্রার জায়গাটা, না, যাত্রার জায়গা থিয়েটার দখল করতে পারেনি, পারবেও না। থিয়েটার থিয়েটার, থিয়েটারই, যাত্রা যাত্রায়। কারণ হচ্ছে আমি নাটকও করি, আমি যাত্রাও করি। নাটকের ডায়লগটা যেমন আমি আমি আপনার আজকের এই সাত কাহনে অনুষ্ঠানে যে আমি আপনার সাথে কথা বলছি, উপস্থাপনা, আপনি আমার সাথে কথা, এটা হচ্ছে নাটক, এইটা হচ্ছে নাটক। যদি আমাকে দেবী সুলতানা, যদি আমাকে দেবী সুলতানার ভূমিকায় যদি আমাকে জুটি ভঙ্গ করতে হবে, এই আব্বাসীদের আসলে যখন তাপসীরা ফুল তুলে দেয়, রাবেয়ার হাত থেকে রেবা চেনে সত্য পীরের চিন্নি, ঠিক তখনই গর্জন করে ওঠে নবাব মুর্শিদ কুলিকার জাহান কোষা কামান। হে ঈশ্বর, তুমি কি দেখতে পাও না, কোথায় তোমার অমৃত মধুর বরাভয় বাণী, যদা যদা হে ধর্মেশ্বর ভবতী ভারতী। এই যে কথা, এটা এই যে নাটকের, রসের কথা, হ্যাঁ এটা নাটকের স্টাইলে বললে তো হবে না। এইটা নাটকের স্টাইলে কখনোই আপনি আধুনিকতা যাত্রা নিয়ে আসতে পারবেন না। যাত্রা যে নবরসে হয় যাত্রা, এই রস আর ঢং যদি না থাকে, তাহলে যাত্রা সেটা যাত্রাতে মানায় না। কারণ আপনার পোশাকের সাথে, কথার সাথে, আঙ্গিক কাজের সাথে যে এই যে একটা বিচরণ নিজের ভিতরে যে উপস্থাপন করা, এটা মানুষের হৃদয়ে কি স্পর্শ করে, যেটা কাছে থেকে দর্শকরা অনুভব করে, যেটা কখনো, আমি আগে বলেছি না যে শেক্সপিয়ারের মতো একটি পাণ্ডুলিপি, অত্যন্ত বিখ্যাত একটা পাণ্ডুলিপি, আপনি যদি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে যান, মাহমুদ রশিদের, আমি যখন বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আমি 15 দিনের পথনাটকের উপর ওয়ার্কশপে ছিলাম,
তখন শেক্সপিয়ারের উপরে 5 মিনিটের উপরে আই কন্টাক্টের উপরে একটা আমাদেরকে বোঝাচ্ছে যে চোখের কাজগুলো দেখানোর জন্য। সেই জায়গা থেকে আমরা দেখেছি এই শেক্সপিয়ারের যে ডায়লগ, এই যে দুজনা নায়িকা যখন তারা কথা বলছে, এই যে রাউন্ডে ঘুরছে আর চোখে চোখে আই কন্টাক্টের ভিতরে কাজ করছে, শরীরী ভাষা, হ্যাঁ, শারীরিক আঙ্গিক যে কাজগুলা করছে। যাত্রাতে আঙ্গিক কাজ আছে, যাত্রাতে কাজ আছে। ওই আব্বাসীদের আসলে, এই যে ওই আব্বাসীদের আসলে আবার আবার যখন শেক্সপিয়ারের যখন ডায়লগ দিচ্ছে, তখন এই যে তাদের এইটা কিন্তু পার্থক্য আছে। এইটা কখনোই আপনি এক জায়গাতে আনতে পারবেন না। কারণ হচ্ছে যে থিয়েটারের জায়গায়, যাত্রা জায়গায়। তাহলে এখানে কি বোঝা গেল যে নাটকের যে ডায়ালগ গুলো, কথোপকথন গুলো, এটা অত্যন্ত স্বাভাবিক একটা জীবন ভাবনার সাথে যুক্ত, এবং তার ডায়লগ প্রক্ষেপণের যে ব্যাপারগুলো খুব স্বাভাবিক একটা ঘটনা। কিন্তু অতিশয় আবেগের যে ব্যাপারটি যেটা মানুষের ভেতরে একদম সেই স্পর্শ করে, একদম নজরুলের সেই বিদ্রোহী কবিতার মতো। কিন্তু আমরা যখন মনে করেন যে ওই গগনে গরজে মেঘ ঘন বরষা যখন পড়ি রবীন্দ্রনাথের, কিন্তু যে মানে যে খুব ধীর এবং ধারণ করে যেভাবে বলতে হয়, কিন্তু নজরুলের বিদ্রোহী একদম স্ফুলিঙ্গ জ্বালিয়ে দিয়ে। একদম যাত্রা বিষয়গুলো হচ্ছে এমন যে প্রতিটি ডায়ালগের শব্দ একদম বিদ্যুতের গতিতে ছুটবে এবং দর্শককে আন্দোলিত করবে। রাইট, অ্যাবসলিউটলি রাইট, একদম। আচ্ছা, ঠিক আছে আপনার কথা। তো আমি আরো একটি বিষয়ে জানতে চাচ্ছি যে এই যে বললেন যে আধুনিক অবস্থায় যাত্রাকে যদি নিয়ে আসা যায়, সেটা মঞ্চ নাটক হয়ে যেতে পারে। যাত্রার বৈশিষ্ট্য আপনি অনেকটাই তুলে ধরেছেন, যে সেই বৈশিষ্ট্য অক্ষুণ্ণ থাকবে না। তা যদি না থাকে, তাহলে আমরা যদি বলি যে সেই যে যাত্রা, এরই নাম সংসার। আসলে এরই নাম সংসার, সেই সময়ের যে সংসারের যে চিত্র, সেটা সেই সময়ে। এখন সংসারের মানুষের যে সাংসারিক যে জীবনবোধ, সাংসারিক যে কলহ, সাংসারিক যে টানাপোড়েন, এসব নানানভাবে বদলে গেছে। তাহলে আমাদের এই যে 2025-এর যে সংসার যাত্রা, সংসার জীবন, সেটার ভিন্নতা, সেটার মেজাজ মর্জি আলাদা। আপনি যদি এখন দেবী সুলতানার যে ধর্ম এবং ধর্মভিত্তিক যে দান্দিকতা, মন্দিরে মসজিদের যে মানুষের, হিন্দু মুসলিমের যে একটা দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বকে আশ্রয় করেই মূলত দেবী সুলতানা রচিত হয়েছে। কিন্তু সেই দ্বন্দ্বের জায়গাটি এখন কিন্তু বহু মাত্রিক ভাবেই এখনো ধর্মদ্বন্দ্ব রয়েছে, আছে, কিন্তু তার প্রেক্ষিত বা একটি মানে ভাবনা, তার ঢং বদলে গেছে, বর্তমানে অন্যভাবে উপস্থাপিত হয়েছে। তাহলে দেবী সুলতানাকে যদি সমকালীন, আমি ঠিক সেই জায়গায় বলছি, এর আধুনিক জায়গাটা বোধহয় সেই জায়গায় হওয়া উচিত। আপনার সমকালীন কাহিনী, আপনি আপনার যাত্রার যে স্টাইল, সেটা আপনি অক্ষুণ্ণ রাখেন। কিন্তু আপনি যদি বলেন যে শ্মশানে হলো ফুলশয্যা, সেখানকার যে কাহিনী এবং বর্তমানের সময়কালের যে মানুষের জীবন ভাবনা, সেই জায়গাটাই নিয়ে আসতে না পারলে, আপনার বর্তমানের যে সময়, বর্তমানের যে প্রজন্ম, বর্তমানের যে মানুষ এবং তাদের যে হাতে হাতে ডিভাইস রয়েছে, তাহলে তারা তো রিলেট করতে পারবে না। আপনার সেই যে 100 বছর আগের যে যাত্রাপালা, সেই যে কাহিনী, এই জায়গায় দাঁড়িয়ে আপনার কি মত? খুব সুন্দর বলেছেন ভাইজান। কারণ হচ্ছে যে শহীদ শামসুজ্জোহা পার্কে গত 3 বার আমরা জেলা শিল্পকলা একাডেমির পক্ষ থেকে আমরা উৎসব করেছি, যাত্রা উৎসব। সেখানে বর্তমান প্রজন্মের সাথে অনেক মিডিয়া কথা বলেছে, অনেকে কথা বলেছে, অনেক বাচ্চারা জানে না যে যাত্রা কি। কারণ হচ্ছে যাত্রাতে আপনি আধুনিকতা নিয়ে আসতে পারবেন, কিন্তু সেটা ধরে রাখা সম্ভব হবে না। আপনি আপনার বর্তমান সময়কা নিয়ে আপনি মানুষের জীবনযাপনের উপরেই আপনি এই প্রেক্ষাপটের উপরে যাত্রা করবেন, কিন্তু এই প্রেক্ষাপটের উপরে যাত্রা কিন্তু, আমি এর আগেও বলেছি, আদিও কিন্তু যে সংস্কৃতি,
সেটার কিন্তু ভাবমূর্তি কিন্তু আলাদা, এটার সাথে কিন্তু মিলবে না। মিলবে? এটার সাথে মিলবে না। এখন সেই ক্ষেত্রে বর্তমান প্রজন্ম যাত্রা কি জানেই না, যাত্রা কি বোঝেই না। বলছে না, এই যে দেখছি তো ওই ব্যানারে লেখা আছে যাত্রা উৎসব, এই কারণে একটু কৌতূহল হলো। যাত্রা কি দেখেছেন? না। অনেক চ্যানেলে গিয়েছে যে না যাত্রা দেখিনি। তো এই ইভেন আরো মজার কথা, এর আগে আমার কালচারাল অফিসারের দায়িত্ব পালন করেছে আমাদের এখানে কমিশনার কাজী অনিক হাসান, অনিক সাহেব, অনিক স্যার, তারপরে হচ্ছে যে আপনার রাকিবুল স্যার, ইনারা তাদের জীবন দশায় যাত্রা শুনেছে, নাম শুনেছে, যাত্রা দেখিনি। আচ্ছা। মেহেরপুরের এর আগে আপনার এসপি সাহেব, দুজন ব্যক্তি, তারাও কিন্তু এই যাত্রা উৎসব তাদের প্রথম। তারা ক্যাডেটে লেখাপড়া করেছে, যাত্রা শিল্পী, আদিও শিল্পী এইটা কিন্তু তারা জানে। যাত্রা তাদের জীবন দশায় তারা বলেছে যে আমরা এই মেহেরপুরে এসে প্রথম যাত্রা দেখলাম। আপনি বলেন, আপনি আধুনিকতায় যখন আপনি যাত্রা নিয়ে আসবেন, তখন যাত্রার মান থাকে না ভাই, কখনোই মান থাকে না। আমি যদি এই বর্তমান প্রেক্ষাপটের উপরেই যদি আমি থিয়েটার কেন্দ্রিক ভাবে যদি যাত্রা প্রোডাকশন যদি করতাম, তাহলে উনি বলতো যে আমি নাটক দেখলাম, দেবী সুলতানা নাটক দেখলাম, কখনো বলতেন না যে আমি যাত্রা দেখেছি। কারণ এই জায়গায় সে পার্থক্য, যাত্রার ডায়লগ, নাটকের ডায়লগ, পার্থক্য। বলছে যে জীবনে বহুত নাটক দেখেছি, আমি ইতিহাস হয়ে থাকলো যে মেহেরপুর আমার পোস্টিং হওয়াতে আমার জীবন দশায় আমি যাত্রা দেখলাম, যে আমার জীবন দশায় যে যাত্রা যে আদিও লোক সংস্কৃতি, বাংলাদেশে যে আদিও সংস্কৃতি, সেটা এই মেহেরপুরে যদি হয়তো না আসতাম, হয়তো যাত্রা সম্পর্কে আমার জানা থাকতো না, আমি বুঝতে পারতাম না। সেই ক্ষেত্রে আপনি নিয়ে আসলে যত চেষ্টা করেন না কেন, আপনি যাত্রাকে ওইভাবে নেবে না। আর আরেকটা কথা হচ্ছে যে যাত্রা শিল্পী আর হচ্ছে না, নতুন ভাবে আর হচ্ছে না। কারণ হচ্ছে যাত্রা শিল্পী যারা আছে, মানে আপনি নতুন টিম, নতুন ক্লাবকে যদি আপনি উদ্বুদ্ধ যদি না করেন, সন্তানদেরকে যদি আগায় যদি না দেন, আমি তাহলে কখনোই আপনি এই প্রজন্মের ভিতরে যদি ছড়িয়ে যদি না দিতে পারেন, সেটা সংখ্যায় কম হোক না কেন, আপনি 1,000 আপনি দাওয়াত করলেন, 5 জন যদি আসে, তাহলে 5টা আপনি সৃষ্টি করলেন। কিন্তু সেটা যদি না থাকে, সেটাও যদি না থাকে, তাহলে হবে না। আপনি আমার ধ্যান ধারণা যে নতুন যে ক্লাবগুলো হয় গ্রামে, আমাকে বললে কিন্তু আমি যাই, তাদেরকে উদ্বুদ্ধ করি। তার কারণ হচ্ছে যে এরকম আছে, আমি বেশ কয়েকটা টিমকে আমি এই এই শিল্পকলার আয়ত্তে নিয়ে এসে তাদেরকে একদম নতুন, আজকে সেখানে 20 জন শিল্পী জন্ম নিয়েছে। ওই 20 জন শিল্পী এই মঞ্চে অভিনয় করেছে বলেই কিন্তু 20 জনের জন্ম হয়েছে। যদি না হতো, জেলা শিল্পকলা একাডেমি বলে যদি এই জায়গায় যদি দুর্বল যদি আমরা আর্টিস্টকে যদি এই প্ল্যাটফর্মটা যদি না দিতাম, তাহলে এই 20 জন শিল্পী কিন্তু কখনো জন্ম হতো না। এই 20 জনের যে যারা আনুগত্য, যাদেরকে এরা ব্যাকগ্রাউন্ডে থেকে, উইন্সের পিছনে থেকে যারা সমর্থন করছে, তারাও কিন্তু উদ্বুদ্ধ হতো না। তার কারণ হচ্ছে যে আপনাকে কাউকে না কাউকে উদ্বুদ্ধ করতে হবে। এই একজন একজন করেই কিন্তু যাত্রা শিল্পী টিকে থাকবে। আর যাত্রা আপনি কখনো এইটাকে নতুন নামকরণ করে আপনি আধুনিক যাত্রা নাম দিয়ে আধুনিকতায় নিয়ে এসে আপনি যাত্রাকে টিকাতে পারবেন না। ঠিক আছে আপনার কথা, কিন্তু আমার প্রশ্নটা ওই জায়গাতেই ছিল। অবশ্যই আধুনিকতার প্রকরণগুলো ব্যবহার করলে সেটার যাত্রা তার বৈশিষ্ট্য হারিয়ে ফেলবে, নাটকে রূপান্তরিত হয়ে যায়। আমি সেই জায়গায় না, আমি বলছি যে মনে করেন শিশির ভাদুড়ী নটি বিনোদিনী বানালেন, জি, নটি বিনোদিনীর কাহিনী সেটা অত্যন্ত পৌরাণিক। আবার 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 মনে করেন যে সীতার বনবাস বা এই জাতীয় যে ধর্ম আশ্রয়ে আশ্রিত হয়ে একসময় যাত্রা সেই সময়ে প্রথম দিকে লিখিত হতো এবং মঞ্চায়িত হতো। তো সে তারপর থেকে ওই ধর্মভিত্তিক বা ওই কাহিনী কাব্যর জায়গা থেকে বেরিয়ে এসে যখন মানুষের রক্তস্রোতে যখন যাত্রা মিশলো, মানুষের পরিবারের কথা বললো, মানুষের রাজনীতি সংগ্রাম
সামাজিক অবক্ষয়, এই সমস্তগুলো যখন উঠে আসলো, তখন কিন্তু ওই যে সীতার বনবাস বলেন বা নটি বিনোদিনীর জায়গার পর থেকে আবার এখানে চলে এলো। জি এই চলে আসার পরে আপনি আহ, জানবেন যে 1971 সালে যখন আমাদের মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হচ্ছিল, তখন ঠিক বঙ্গবন্ধুকে নিয়েই 15টি যাত্রা লিখিত হয়েছে, তার 11টি লিখিত হয়েছে পশ্চিম বাংলায়। পশ্চিমবাংলায়। এবং ওই সময় পশ্চিম বাংলার পথে পথে এবং তার পার্শ্ববর্তী এলাকাতে মহাসমারোহে সেই যাত্রাগুলো চলেছে। যেভাবে আপনি বলছেন, আপনি মুর্শিদ কুলি খাঁর জীবন চরিত্র রচনা করছেন, মঞ্চায়িত করছেন, আবার নবাব সিরাজউদ্দৌলার ভূমিকা পালন জি জি করছেন, আপনি বঙ্গবন্ধুর সেটাও হচ্ছে। এই যে সময়ের যে মানুষ, সময়ের যে বরপুত্র, তাদেরকে নিয়ে এই যে যুগে যুগে গঠিত হওয়া, যুগে যুগে কাহিনীগুলো রূপান্তরিত হয়ে সেটা যাত্রায় আশ্রয় গ্রহণ করা। আপনি যদি যাত্রা মাধ্যমটিকে, যদি ওই চুম্বক সময়টিকে যদি ধরতে না পারেন, তাহলে আমার বর্তমান প্রজন্ম, এই সময়ের মানুষ তার সাথে সংযুক্ত হতে পারবে না। আমি মনে করি যে রাজনীতিক আহ, ধ্যান ধারণা, রাজনৈতিক সংকট, রাজনৈতিক চর্চার গতি প্রকৃতি পাল্টে গেছে। এর ভেতরে একটা অবক্ষয় সে সময়ে ছিল, এ সময়ে এ ছিল, সময় কিন্তু আছে, সব সময় আছে, হ্যাঁ, সব সময় আছে। আমি আমি প্রেক্ষাপট হ্যাঁ, পরিবর্তন আপনার হয়েছে। সেই যে আপনি যেভাবে বলছেন দরাজ কণ্ঠে যেভাবে ডায়লগ প্রক্ষেপণ, সেটা আপনি রাখুন, কিন্তু আপনার কাহিনী, আপনার এই সমকালীন যে জায়গাটা, আপনি সেটাও রাখুন, এটাও রাখতে হবে, সেটা আমি বলছি। ওই যে আমি পরম্পরাটা দেখালাম জি আর জি কি। জি 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 আপনার এমন হয়েছে, আপনার উৎপল দত্ত বিখ্যাত অভিনেতা, তো উনি শেক্সপিয়রের অনেকগুলো মানে সুন্দর কাহিনী, সেটা যাত্রা নাটকে না, কিন্তু উনি কিন্তু খুবই যাত্রাকে একসময় টিকিয়ে রাখবার জন্য আপ্রাণ সংগ্রাম করেছেন। সংগ্রাম করছে, রাইট। তো সেই যাত্রাগুলো একদম আমাদের ধান খেতে নামিয়ে দিয়েছেন, মাটি মানুষের কাছে নিয়ে আসতে একদম। চেষ্টা করেছেন। তো এই নানানভাবে বাঁচানোর চেষ্টা চলছে। আহ, তো এই জায়গাগুলো এমনটি একটা ব্যাপার। আর আরেকটা বিষয় আপনি দেখবেন যে আপনি মনে করেন দেবী সুলতানা করছেন, মুর্শিদাবাদ দেশ বিভাগের আগের একটা স্থান। তারপরে আপনি কলকাতার রাস্তার বর্ণনা পাবেন, পশ্চিমবাংলার মানুষের বর্ণনা পাবেন, এই ধরনের। কিন্তু তার পরবর্তীতে আপনি যখনই আপনার যাত্রা মঞ্চস্থ হচ্ছে, আপনি জেল থেকে বলছি বলেন বা অন্যান্য যেসব কাহিনী কাব্যে আপনার একটা হিন্দু পরিবারকে আশ্রয় করে যাত্রাগুলো সম্পাদিত জি। হয়েছে। কিন্তু এই যে আমাদের বাংলাদেশে কি সেইভাবে বাংলাদেশের জীবন ব্যবস্থা, এই পদ্মার মাটি মানুষ, এইভাবে কিন্তু আমরা সেইভাবে দেখিনি। খুব এটাকে সুন্দর, কিভাবে খুব দেখছেন? সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর প্রশ্ন করেছেন। তার কারণ হচ্ছে যে মানুষের দ্বারাই যে সম্ভব না, হুম হুম এটাও কিন্তু ঠিক না। মানুষই পারে সমস্ত সবকিছু। এখন যে আপনি যে প্রশ্নটা করেছেন সেই জায়গা থেকে আমি বেরিয়ে আসব এবং আগেকার যাত্রা ঢঙে নেব, যাত্রার এতেই করব, কিন্তু বর্তমান প্রেক্ষাপটের উপর আমাকে হুম করতে হবে। এই ক্ষেত্রে আমি একদম এক কথাই বলবো, বর্তমান প্রেক্ষাপটের উপরে পাণ্ডুলিপি লেখার মতো, রচনা করার মতো মানুষ নাই। এইটা চরম একটা ঘাটতি। হয়তোবা ওই সেই আগের যুগে থেকে যেমন যাত্রার রেশটা হয়ে আছে, লেখক যদি, রচয়িতা যদি থাকতো, নতুন পাণ্ডুলিপি সময় সাময়িকের উপরে যদি তারা লিখতো, ওই নবাব সিরাজদৌলার মতো, ওই দেবী সুলতানের মতো, মন্দিরে আজানের মতো, রিক্ত নদীর ধারের মতো, শ্মশানে হলো ফুলসজ্জার মতো, এই ডায়লগের রেশ ধরেই কিন্তু অভিনয়ের রেশটা থাকতো। কিন্তু বর্তমান প্রেক্ষাপটের উপরে আপনি দেখুন, কোনো লেখক নাই। যেটা আমরা, আমি এক কথায় আপনাকে বলেছি, আপনি বুঝতে পারবেন। কারণ হচ্ছে যে মানুষ পারে না পৃথিবীতে এমন কোনো কাজ নাই। কিন্তু আমি যে চেষ্টা করব,
আমি একবার পেলাম না, দুইবার পারলাম না, তিনবারের জায়গা তো আমাকে পারতেই হবে। সেই জায়গায় থেকে যদি পাণ্ডুলিপি যদি আমার কাছে যদি থাকতো, নতুন কোনো পাণ্ডুলিপি নাই, যে পাণ্ডুলিপি বর্তমান প্রেক্ষাপটের উপরে আমি যাত্রার বঙ্গবন্ধু নাটক হয়েছে, যেটা আমার বাংলাদেশ পারেনি, পশ্চিম বাংলায়। নবাব সিরাজদৌলা বাংলাদেশে হয়েছে, কিন্তু বাংলাদেশের চাইতেও আমার আনোয়ার হোসেন উনি কিন্তু পশ্চিম বাংলায় গিয়ে কিন্তু অরিজিনাল নবাবের কিন্তু সম্মান নিয়ে এসেছে। সেই জায়গা থেকে অবশ্যই শিল্পী পারে, শিল্পীরা অনেক কিছুই পারে যদি সেই পাণ্ডুলিপি যদি থাকে। শিল্পীরা চেষ্টা করলে অনেক কিছুই পারে। এখন সেই জায়গা থেকে আমাদের বর্তমানে যাত্রা ধ্বংসের দিকে যে এই ধ্বংসের পথে, এই কারণে এই পাণ্ডুলিপি যারা লেখক, এই লেখকগুলোও কিন্তু আস্তে 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 তারাও কিন্তু বিলুপ্তির দিকে চলে গেছে। যে এই পাণ্ডুলিপি যদি পেতাম, তাহলে আপনার এই কথার সাথে মিল রেখে হয়তো বঙ্গবন্ধুর বলেন আর অন্য মঞ্চায়নের কথাই বলেন, যদি সেই পাণ্ডুলিপি যদি পেতাম, আধুনিক পাণ্ডুলিপি, তাহলে যাত্রার ঢঙের, যাত্রার সুরে হয়তো বর্তমানে এই সাময়িকের কথাগুলো উপস্থাপন করতে পারতাম, যেটা আমরা ইচ্ছা থাকলেও পাচ্ছি না, শুধু পাণ্ডুলিপির কারণে, লেখকের কারণে। এইটা ক্রাইসিস, এটা ক্রাইসিস। তাহলে যারা এই যে বলছেন, নানান ভাবে আস্ফালন করছেন, আক্ষেপ করছেন শিল্পপ্রাণ মানুষেরা, যে যাত্রা শিল্পীকে বাঁচানো দরকার, বাঁচিয়ে রাখা দরকার, তাদের এই যে গবেষণাটা হওয়া উচিত, কি কারণে যাত্রা শিল্পী বিলুপ্ত হয়ে গেল। তাহলে এই বিলুপ্ত আপনার খুব সুন্দর একটা সর্ট আউট করেছেন যে লেখকের অভাব, পাণ্ডুলিপির অভাব। একদম। তো এই যে লেখকেরা তাহলে কি লিখছেন এই যাত্রা শিল্পকে বাঁচানোর জন্য, তাদের উদ্যোগটা কোথায়? যাত্রা শিল্পীকে শুধু অশ্লীলতার দোহাই দেওয়া হয়, অশ্লীলতা একটা ফ্যাক্টর বটে, কিন্তু শুধু অশ্লীলতা বর্জন করলে আপনি যদি অশ্লীলতা বর্জন করেন এখন বর্তমানে, তাও আপনি সেভাবে সেই অর্থে মানুষকে প্রলুব্ধ করতে পারবেন না, আঁকড়াতে পারবেন না যাত্রা মঞ্চের এই জায়গায়, কখনো না। তাহলে আপনাকে এই যে সমকালীন হয়ে, আমি সেই অর্থেই বলছি, আপনার যাত্রাকে অবশ্যই সেই তার পূর্বের যে স্টাইল, প্রকরণ, প্রকৌশলী, তার সমস্ত কিছুই থাকবে, কিন্তু সমকালীন ভাবনার জায়গাটা আপনাকে তো ভাবাতে হবে। একদম একদম। আপনি এই যে বললেন যে দুজন মহান মানুষের কথা উদ্ধৃত করলেন, যে আপনার শামসুজ্জোহা পাঠকে বসে তারা টিস্যু দিয়ে চোখ মুছছেন প্যাথেটিক যখন রোল প্লে হচ্ছে, তখন এগুলো তো আমাদের জীবনে ঘটেছে। জি জি। নানান ভাবে সেই যে রাত ভোর সেই যাত্রা বসে 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 দেখা, বিচুলি বিছিয়ে, তো এই এই সে সময়ে তো মানুষের ওই যে কথামালা, আবেগ, উচ্চকিত হওয়ার যে ব্যাপারটা, সেটা নানানভাবে দাগ কাটতো। কিন্তু আপনাকে এখন আপনি 7 দিন খেতে পান, এই খেতে না পাওয়ার যে মর্মবেদনা এখন কিন্তু সবাই খেতে পাচ্ছে, তাহলে সংকট কিন্তু অন্য জায়গায়, সংকটের শেষ নেই, বর্তমানে একটা মহা সংকট চলছে। তাহলে সংকটগুলো যখন আপনি চিহ্নিত করবেন এবং সেটা যখন আপনার শিল্প মাধ্যমে প্রযুক্ত করবেন, একদম, তখন কিন্তু ওরা বলবে যে হ্যাঁ, আমি তো এভাবেই ভাবছি, আমার কথাগুলো তো ওই যাত্রা শিল্পী ওই যে তার ডায়ালগে বলে গেলেন, তাহলে সে কিন্তু রিলেট করতে পারবে, সে স্তব্ধ হয়ে বসবে যে সমকালীন ভাবনা, এই যে নানান বিপ্লব চলছে, নানানভাবে বিপ্লব। আমার এটা একটা খুব ধৃষ্টতা হবে হয়তো বলা, যে আপনি ৭১-এর যে মুক্তিযুদ্ধ, সেখানে শিল্প সাহিত্যের একটা দুর্দান্ত ভূমিকা পালন করেছিল। একদম। আপনি ৯০ দশকের স্বৈরাচার পতনের সময় সেখানেও ভূমিকা ছিল। আপনার আরো যে অপরাপর যে সময়গুলো এসেছে, আপনার ব্রিটিশ বিরোধী আন্দোলনের একটা বর্ণাঢ্য একটা শিল্প সাহিত্যের একটা বিপ্লব ঘটিয়ে দিয়েছিল, স্বদেশী আন্দোলনের সেই যে যাত্রা, এই সমস্ত কিছু একটা বিপ্লব ঘটেছে। কিন্তু আমরা বোধহয় এখন তথাকথিত যে বিপ্লবের কথা বলি, এই বিপ্লবের বোধহয় শিল্প বর্জিত একটা বিপ্লব এখানে। তা না হলে আমার যে যাত্রা এখন গ্রামে গ্রামে হওয়া উচিত, বা মহল্লায় মহল্লায়, শহরে শহরে হওয়া উচিত, যেটা আপনারা ওই তাকে বাঁচাবার জন্য যে শিল্পকলা থেকে উদ্যোগ নিতেন 10 রাত কি 8-9 রাত, সেই উদ্যোগটা কিন্তু বন্ধ হয়ে গেল। হ্যাঁ, বন্ধ হয়ে গেল। তো এটা যে এই যে মর্মবেদনা,
তাহলে আপনার এই যে বিপ্লবের মধ্য দিয়ে আমরা একটি যদি মনেই করি যে একটা খুব সুন্দর একটা পরিবেশ পেলাম, তাহলে আমার শিল্প চর্চাটা করি, আমার যাত্রা করি, আমার সে বাউল সঙ্গীতের জায়গাটা কই, এসব জায়গাগুলো তো নেই তো। নাই। বাউলের বিরুদ্ধে দাঁড়ানো হচ্ছে, এই যাত্রার বিরুদ্ধে দাঁড়ানো হচ্ছে, কোনো পারমিশন নাই, কোনো ব্যবস্থাপনা নাই এদের। এই যে জায়গাটা, তাহলে শিল্পটা বাঁচবে কি করে? আসলে শিল্প কি চাই? বর্তমান সময় কি এই শিল্প এক সম্মত জীবনযাপনে উৎসাহিত হোক মানুষ, এটা কি চাই? এটা কিভাবে দেখছেন আপনি? না, বর্তমান সময় সাময়িকের উপরে যদি দেখি একজন সাধারণ মানুষ হিসাবে, অবশ্যই সেটা নাই। অবশ্যই সেটা নাই। এটা অবশ্যই কষ্টকর ব্যাপার, দুঃখের বিষয়। তার কারণ হচ্ছে যে আমি আগেই বলেছি, শুরুতেই বলেছি যে শিল্প সাহিত্য একটি দেশকে কিন্তু অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে। এই ভাবনা, এই চিন্তা যদি আমাদের ভিতরে যদি না থাকে, এই লালন পালন যদি আমরা এগুলো যদি না করি, যে শুধু কি কিছু জিনিস দিয়েই কি দেশটাকে সম্মানিত করা যায়? অনেক কিছুর প্রয়োজন হয়। আপনি ক্রীড়া বলেন, শিল্প সাহিত্য বলেন, এগুলো তো হচ্ছে আপনার পৃথিবীর বুকে রিপ্রেজেন্টেটিভ হিসাবে আপনার উপস্থাপন করবে। সেই জায়গা থেকে আপনি জেনে শুনে যদি সেই হাত পা গুলো যদি বন্ধ করে দেন, তাহলে আর কি বলবো, কিছু বলার থাকে না। এটা এটা একটা দেশ আপনার আহ, বিপ্লবী ফ্রান্স বা স্পেন, যাদেরকে বলা হয় ছবির দেশ, কবিতার দেশ, কবিতার দেশ, ছবির দেশ, তাহলে শিল্পসম্মত ভাবেই তারা বিশ্বে পরিচিত, নন্দিত। পরিচিত, নন্দিত, রাইট, একদম। তাহলে শিল্প যদি না থাকে একটা জাতির, শিল্পর যে চর্চিত যে ইতিহাস, শিল্পের যে ঐতিহ্য এবং তার যে উত্তরাধিকার, সেটাকে যদি বিঘ্নিত করে করে দেওয়া হয় মারাত্মকভাবে, একদম। তাহলে তো মানুষ কিভাবে তার আত্মপরিচয়ের উন্মেষ ঘটাবে? না, এটা সম্ভব না। এটা এইভাবে যদি ঘটতে থাকে তাহলে কখনোই সম্ভব না। এটা পিছিয়ে যাবে, সামনের দিকে অ্যাডভান্স হবে না, সামনের দিকে কখনোই সম্ভব হবে না। এবং আপনি নতুন প্রজন্মকে আপনি এগুলোকে দেখাতে পারবেন না, বোঝাতে পারবেন না, তারা জানতে পারবে না, অন্ধকার জগতের ভিতরে থাকবে। কারণ একজন মানুষকে, একজন কোমলমতি শিশুকে আপনি পারিবারিক শিক্ষার ভিতরে কিন্তু এই শিক্ষাগুলো কিন্তু দেবেন। আপনি পুঁথিগত শিক্ষার আগে কিন্তু পারিবারিক শিক্ষা কিন্তু অবশ্যই নিয়ে আসতে হয়। একজন সর্বোচ্চ বিশ্ববিদ্যালয়ে পড়ে কাগজের ডিগ্রি নেয়া আর আপনার ধান চাষের বিনা ডিগ্রিতে কিন্তু একজন কৃষক কিন্তু সে কিন্তু ফসল ফলাচ্ছে, তার কোনো ডিগ্রি নাই, কোনো স্কুলে যাওয়া নাই। আমি মনে করি, কিছু মনে নিয়েন না ভাই, আমি মনে করি ওই ভদ্রলোকের চাইতে কিন্তু এর 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 সবচেয়ে বেশি অভিজ্ঞতা এবং এর সবচেয়ে বড় ডিগ্রি। কখন বীজ দিতে হয়, কখন লাঙল দিতে হয়, কখন সার দিতে হয়, কখন সেচ দিতে হয়, কখন ফল উঠাতে হয়, কিভাবে কি প্রয়োগ করতে হয়, এটা কিন্তু এর জন্য কিন্তু তাকে পড়াশোনা করতে হয়নি। সে শুধু মাটির যে ভাষা, মাটির ভাষা দেখে সে কিন্তু হুম, সমস্ত সবকিছু উপলব্ধি করে ঠিক যে সময়টা যখন প্রয়োগ করা দরকার কিন্তু সে প্রয়োগ করে। এই হচ্ছে বড় বৈজ্ঞানিক, এই হচ্ছে বড় বৈজ্ঞানিক। আপনি বাংলাদেশের সর্বোচ্চ বিশ্ববিদ্যালয় থেকে আপনি একটা সার্টিফিকেট নিয়ে নিলেন, অথচ এই মানুষটার সাথে কিন্তু আপনি এর যে সার্টিফিকেট, এই সার্টিফিকেট দাম আপনি দিতে পারবেন না। বড় বৈজ্ঞানিক, কারণ কারোর সহযোগিতা লাগে না। ও বাবার পিছনে পিছনে, হালের পিছনে পিছনে ঘুরেছে, গরুর পিছনে পিছনে ঘুরেছে, লাঙলের পিছনে পিছনে ঘুরেছে, গাড়ির পিছনে পিছনে ঘুরে কাদামাটির সাথে নিবিড় ভাবে সম্পর্ক তৈরি করে কিন্তু তার যে বাস্তব অভিজ্ঞতার সাথে, বাস্তব জীবনের সাথে যে অতপ্রত ভাবে জীবন যুদ্ধে যে এই যে জয়লাভ করেছে, এইটা কি বড় শিক্ষা নয়? এইটা হচ্ছে মানুষের সবচেয়ে বড় শিক্ষা। আপনি সবকিছু জানেন, একটি জাতিকে যদি মানসম্মত জায়গায় যদি উঠতে হয়, কোন কোন রাস্তা অবলম্বন করলে পৃথিবীর মানচিত্রে আপনি মানুষ মানে সম্মান নিয়ে আপনি আপনার দেশের পতাকা উঠবে, আপনি সব জানেন। কিন্তু জানার পরেও যদি আপনি সমস্ত সবকিছু না জানার ভান করে সমস্ত সবকিছু যদি আপনি এইটাকে শেষ করার যদি চিন্তা ভাবনা যদি থাকে, তাহলে কখনোই এ জাতি সামনের দিকে এগিয়ে যেতে পারবে না, অগ্রসর হতে পারবে না। তার কারণ হচ্ছে যে
পারিবারিক শিক্ষা থেকেই আপনাকে আপনাকে ছোটগুলাকে, কোমলমতিদেরকে কিন্তু আপনাকে শিক্ষিত করতে হবে, তারপরে পুঁথিগত আসবে। এখন পারিবারিকের ভিতরে যদি এই সংস্কৃতি যদি আপনি আপনার সন্তানের ভিতরে, কোমলমতি শিশুদের ভিতরে যদি আপনি প্রয়োগ করতে যদি না পারেন, তাহলে কি সেই মানুষটা কি আসলে শিক্ষিত মানুষের দরকার আমার দেশে, না ভালো মনের মানুষের দরকার? একজন যদি ভালো মনের পৃথিবীতে অনেক মানুষ আছে, ভালো মানুষ আছে, ভালো মনের মানুষ কয়জন আছে হাসান ভাই? দেশ যদি গড়তে হয়, সোনার বাংলা যদি গড়তে হয়, তাহলে আমি এক কথাই বলবো, ভালো মানুষ হতে হবে। ভালো মানুষের অভাব। ভালো মানুষ যদি, ভালো মনের মানুষ যদি আপনি তৈরি করতে পারেন, সোনার বাংলাদেশ সোনার ছেলেতে ভরে যাবে। এবং এটা কোনো বিকল্প ভালো মানুষ বিকল্প হওয়ার নেই। ক্ষেত্রে প্রধান শর্ত বোধহয় তাকে অসাম্প্রদায়িক হয়ে ওঠা। অবশ্যই। এবং এবং এটা এক নম্বরে থাকবে যে অসাম্প্রদায়িক, অবশ্যই এটা তো থাকতেই হবে। এবং কায় মনোবাক্যে বাঙালি হয়ে ওঠা। বাঙালি হয়ে উঠতে হবে, একদম একদম এক কথায় তাকে বাঙালি হয়ে উঠতে হবে। কারণ হচ্ছে যে ধর্ম যার যার, এইটা যদি আপনি ভেদাভেদ করেন, আপনার এই 18 কোটি মানুষের ভিতরে যদি আপনি ধর্ম নিয়ে যদি দ্বন্দ্ব যদি বাঁধান, আসলে কি এ কথা বলতে গেলে অনেক দূর চলে যাবে। আসলে কি এটা কি বলে, কোন ধর্মে কি বলে ধর্মের বাধা হয়ে দাঁড়াও বলে? এবং এই যে এই কথা ধর্মের বাধা হয়ে দাঁড়ায় না, এই যে আপনি বলছেন ধর্মের কথা এলো, আপনার এই যে ধর্মের ভেতরে যে দান্দিকতা, এক ধর্ম থেকে আরেক ধর্মের কোনো দ্বন্দ্ব নাই, মানুষের দ্বন্দ্ব, মানুষের দ্বন্দ্ব। মানুষের দ্বন্দ্ব, হ্যাঁ, এই মানসিকতার দ্বন্দ্ব। মানুষের যে দ্বন্দ্বগত দিক থেকে যে সামাজিক সংকট তৈরি হওয়া, সেই সংকটের মেলবন্ধন ঘটানোর জন্য, সংকট অবসান ঘটানোর জন্যই তো আপনি দেবী সুলতানা করেছেন। জি অবশ্যই। তো সেই জায়গাটাই দাঁড়িয়ে এই যে যাত্রা শিল্পকে পরিকল্পিতভাবে নষ্ট করে দেওয়া বা তাকে বিকশিত হতে না দেওয়া, মানুষের কাছে পৌঁছাতে না দেওয়া, এই যে একটা পরিকল্পিত ষড়যন্ত্র বলেই মনে করেন অনেকে, তাই নয় কি? জি। তাহলে আপনার ওই একজন মানুষ যারা যাত্রার দর্শক, তারা দেবী সুলতানা থেকে একটা সুনির্দিষ্ট মেসেজ নিয়ে সে ঘরে ফিরছে যে হিন্দু মুসলিম সবাই ভাই ভাই, সবাই ভাই ভাই, হিন্দুর মন্দির রক্ষা করতে যাচ্ছে মুসলিম সন্তান। তারপর আবার আপনার কি চমৎকার, আপনার ওই যে দেবী সুলতানার যে ডায়ালগ, এটা ঘোড়াশাল নয়, এটা আফগান নয়, এটা বাংলা। এটা বাংলা। এই যে বাংলা, এই যে ঘোড়াশাল নয়, আফগান নয়, এটা বাংলা। বাংলা, ঘোড়াশাল কি আফগান কি তাদের নিশ্চয়ই একটা ক্যারেক্টার রয়েছে। অবশ্যই। সেটাই বাংলা নয়। এটা বাংলা নয়, এই যে এটা খোরাসান নয়, এটা আফগানিস্তান নয়, এটা বাংলা। এটা বুঝতে হবে। তুমি এখানে যাই কিছু করো না কেন, তোমাকে বাংলা অনুযায়ী তোমাকে করতে হবে। এখানে তুমি আফগানিস্তানকে নিয়ে এসে তুমি এখানে আস্ফালন করতে পারবে না। তাহলে বাংলার একটা চিরাচরিত একটা বৈশিষ্ট্য রয়েছে, অসাম্প্রদায়িক বৈশিষ্ট্য, এবং সব মানুষের মেলবন্ধনে গড়ে ওঠা একটি সংস্কৃতি এবং একটি ঐতিহ্য, এবং সেটাকে লালন করাই শিল্প সাহিত্য যাই বলেন না কেন এই মাধ্যমগুলো আমাদেরকে শিখিয়ে এসেছে। অবশ্যই। তো তার বিরুদ্ধে দাঁড়াবার কোনো যৌক্তিকতা আমি দেখি না। তো আপনার এই জায়গা থেকে আপনি একজন আপাদমস্তক যাত্রা শিল্পী হিসেবে আপনার দায় কতটুকু, আপনি কিভাবে এটার জন্য কি কাজ করতে চান ভবিষ্যতে? আপনি যাত্রা নিয়ে আমি চাইবো, আপনি যেহেতু আপনার আপনার মঞ্চে আপনাকে দেখেছি দাপুটে একজন অভিনেতা হিসেবে, আপনি একদম প্রাণের স্পন্দনের সাথে যাত্রাকে মিশিয়ে চলেন, আপনার শ্বাস প্রশ্বাস থেকে যাত্রা বের হয়। তো এমন জায়গা থেকে আপনার যে দায়বোধ, সে জায়গা থেকে আপনি কি উদ্যোগ, আপনার ভাবনাটিকে, এই যে নানান আলোচনা হলো, এইখানে দাঁড়িয়ে আপনি কিভাবে দেখছেন এটা? এই যে নতুন সমকালীন কাহিনীর কথা বলা হলো, পাণ্ডুলিপির কথা বলা হলো, সেটার একটা উদ্যোগ, যারা লিখতে চান লেখেন, যারা আমাদের এলাকায় নাটক লেখেন, তাদের মধ্য থেকে লেখক তৈরি হোক না। এই যে বাংলাদেশের স্বাধীনতার পরবর্তী সময়ে নানান বাঁকে নানান বদল ঘটেছে, সেই সব বিষয়গুলো নিয়ে আসুক না। এই কাহিনীগুলোর ক্ষেত্রে এখন ধারণ করার ক্ষেত্রে আপনার কি ভাবনা? আমি একজন ক্ষুদ্র শিল্পী হিসাবে আমি মনে করি, এবং আমি বলবো
যাত্রা পাণ্ডুলিপি যারা লিখে গেছেন তারা তো লিখে গেছেন, যদি নতুন করে, যদি নতুন ভাবে যদি যাত্রা মনে করেন যে থিয়েটারের সাথে যাত্রাটাকে নিয়ে আসবেন, তাহলে সেই কারণে যদি নতুন লেখক যদি জন্ম হয়, নতুন পাণ্ডুলিপি যদি হয়, তাহলে যাত্রা শিল্পীরা অবশ্যই নতুন ভাবে কিন্তু বর্তমানকে রিপ্রেজেন্টেশন দিতে পারবে। এটা আমার কিন্তু একজন শিল্পী হিসাবে এটা আমি বিশ্বাস করি এবং আস্থা রাখি। আর আরেকটি কথা আমি ব্যক্তিগতভাবে আমি আপনাকে বলবো যে বর্তমান প্রেক্ষাপট, আগামীর প্রেক্ষাপট, বিগত দিনের প্রেক্ষাপট, বিগত তো চলেই গেছে, বর্তমান এবং সামনের যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে আমি মনে করি যে যে দ্বন্দ্বই থাকুক না কেন, যাই ভিতরে থাকুক না কেন, একজন সুন্দর বাংলাদেশ হিসাবে যদি গড়তে হয়, যদি পৃথিবীর দরবারে যদি প্রেজেন্টেশন করতে হয়, এই দেশকে উপস্থাপনা করতে যদি হয়, তাহলে শিল্পী সাহিত্যের কোনো বিকল্প নাই। আমি মনে করি যারাই আসুক না কেন, যারাই আসবে, প্রশাসনিকভাবে যারা আসবে, আমি মনে করি তারা বিচক্ষণ এবং বাঙালির যে সংস্কৃতি, সেই সংস্কৃতিকে লালন করবে, ধারণ করবে এবং সেগুলো উপস্থাপন যদি করতে থাকে ধারাবাহিকভাবে, তাহলে যে আমরা যে কাদামাটির মানুষ, আমরা যে আড় বাঁশির মানুষ, বংশীবাদকের মানুষ, দোতারার মানুষ, ঢুলির মানুষ, এই সমস্ত মানুষগুলো আবার প্রাণ ফিরে পাবে। আমি মনে করি, আশা রাখি যে আগামী দিনের বাংলাদেশ হবে সুন্দর একটি বাংলাদেশ, ভবিষ্যতের বাংলাদেশ, যে বাংলাদেশের সমস্ত সবকিছু পিছনে ফেলে দিয়ে নতুন একটি বাংলাদেশ গড়বে এবং নতুন সম্ভাবনার একটি বাংলাদেশ আমি দেখতে চাই। এবং সেখানে সবকিছুর ভিতরে থাকবে, না থাকবে সেখানে হিংসা, না থাকবে সেখানে নিন্দা, যে প্রতিহিংসা, যে মানুষের ভিতরে যে প্রতিহিংসা, সেটা থাকবে না। কারণ যদি সামনের দিকে যদি এগিয়ে যেতে হয়, আপনার সাথে আমার প্রতিযোগিতা থাকতে পারে, প্রতিহিংসা নয়। সেই জায়গাতে আমি মনে করি ইনশাল্লাহ আল্লাহ তাআলার কাছে লাখ লাখ শুকরিয়া এবং আদায় করি যে সামনে যারা আসবেন তাদের কাছে আহ, ভালো একটি বাংলাদেশ প্রত্যাশা রাখি এবং এবং এই সংস্কৃতিকে তারা লালন করবে, ধারণ করবে, তারা টিকিয়ে রাখবে। এবং আপনার সরকারের তো অনেক ভূমিকা থাকে, সেই জায়গা থেকে অবশ্যই আমি ভালো বাংলাদেশ আমি প্রত্যাশা করছি। তো শিল্পকলা, যেহেতু আপনি শিল্পকলার উদ্যোগে এই শামসুজ্জোহা পার্কে কয়েকবার মঞ্চায়িত করেছেন, মঞ্চস্থ করেছেন, তো শিল্পকলার এই ভূমিকায় কেমন হওয়া উচিত এবং তারা কি করবেন বলে আপনার, তাদের কাছে কি প্রত্যাশা বর্তমানে যারা দায়িত্ব রয়েছে? আমি 2002 সালে যখন আমি যাত্রা দেখতে এসেছিলাম দেবী সুলতানায়, মশিউজ্জামান বাবু ভাই পরিচালনায়, কানে আসলো যে যাত্রা উৎসব হবে, এই যাত্রা শিল্পকলা থেকে করা হচ্ছে। মনের অজান্তেই বলে ফেলেছিলাম যে কখনো যদি শিল্পকলায় যেতাম তাহলে যাত্রা উৎসবটা নিজে হাতে করতাম। শিল্পকলার ব্যানারে যারাই ছিলেন তারা সবাই সিনিয়র গুরুজন ব্যক্তি, শ্রদ্ধাভাজন। তখন মফিজুর রহমান, মফিজ ভাই হচ্ছে সাধারণ সম্পাদক হলেন। আমি মফিজ ভাইকে বলেছিলাম যে মফিজ ভাই, আমার খুব ইচ্ছা যে যাত্রা করার নেশা তো আমার একটু আছে নাটকের পাশাপাশি, যদি যাত্রা উৎসবটা যদি একটু করে দিতেন ভাই। তো বললো যে ভাই আমিও তো সব গুছাইতে পারবো না, তুমি যদি পারো তাহলে তুমি দেখো। আমি মীর ফারুককে নিয়ে এসে সামনে, মশিউজ্জামান বাবু ভাই শ্রদ্ধাভাজন, তারপরে আমার শ্রদ্ধাভাজন মীর ফারুক, আব্দুল ওয়াদুদ, তারপরে প্রফেসর আব্দুল মালিক স্যারকে, এদের সাথে আলাপ করে আমি ওখানে মীর ফারুক ভাইকে আমি সামনে আগাই দিই। যেহেতু আমার কথাটা, যদিও আমি বডিতে আছি, আমি কার্যনির্বাহী পরিষদের একজন আছি, তো বললুক যে মোহিত তুমি শুধু খাড়া করো, নিয়ে এসে ম্যানেজ করো, আমি করে দেবো যেভাবে হোক। মফিজ ভাইকে ধন্যবাদ জানাই
যে সেদিন সেই কথাটা উনি রেখেছিলেন, এই ছোট্ট মানুষের কথাটা রেখেছিলেন। এবং 2015 সালে প্রথম 7 দিন ব্যাপী আমরা উৎসব করি প্রথম। এবং আমার জীবনের সার্থকতা এসেছিল যে 7 নাইট, 7 রজনী, রজনী না বললে তো যাত্রার এটা কেমন লাগে। হ্যাঁ, হ্যাঁ। 7 রজনী আমরা আপনার করেছিলাম, আহ, আমরা যে উদযাপন করেছিলাম সেখানে। এই প্রথম আমি নিজেকে, অনেকেই হয়তো বলবে, কিন্তু পিছনের মানুষটা ছিল এই ছোট্ট মানুষটা, গুছাই দিয়ে কিন্তু আমি পিছনে ছিলাম। সেই টিমেই প্রথম দেবী সুলতানা ঝুটঝুটি মঙ্গল বলার আমার অভিজ্ঞতা। এবং আমার তাদের সাথে এই সিনিয়র যারা দাদা এবং পিতৃতুল্য, তাদের সাথে যাদের 30-40 বার এই প্রোডাকশনে অভিনয় করা, আমি ছোট থেকে হাফ প্যান্ট পরা অবস্থা থেকে তাদের অভিনয় দেখেছি, সেই টিমে আমাকে ঝুটঝুটি মঙ্গল আমাকে বলার সুযোগ করে দিয়েছিল। আমি সবাই সহযোগিতা নিয়েছিলাম এবং তারা সবাই প্রশংসার মাধ্যমেই বললো কি যে নাম মোহিত হচ্ছে। আমি সবাইয়ের কাছে কিন্তু আমি একটি জিনিস, কারণ আমি শিখতে চাই, আমি শিখতে চাই সকলের কাছে। আপনার কাছে যদি ভালো কিছু থাকে আমি শিখবো, আমি শিখতে চাই। তার জন্য আপনি 1000 বার দেখান, আমার কোনো দ্বিধা নাই। আমি বলেছিলাম, আমি সেই জায়গা থেকে তাদের ভিতরে আমি মনে করি, আমি নিজেকে ধন্য মনে করি যে এই এত বড় মানুষদের সাথে যারা, আমি দেবী সুলতানা নট্য কোম্পানি, পশ্চিমবাংলায় যে নট্য কোম্পানি দেবী সুলতানা যে রেকর্ড করছে, তখন তো আপনার ভিডিও হয়নি, তখন তো অডিও ছিল। বিশ্বাস করেন, যদি আপনিও দেখেছেন এবং যাত্রা সম্পর্কে আপনারও ধারণা আছে হাসান ভাই, আপনি যদি মেহেরপুরের দেবী সুলতানা যদি আর নট্য কোম্পানি দেবী সুলতানা যদি অডিও দুইটা যদি আপনি দেখেন, যদি শোনেন, কিংবা যদি আপনি এটার ভিডিও দেখেন, ওটা অডিও দেখেন, আপনি এক বাক্যে বলবেন যে মেহেরপুরে অ্যামাচার আপনার দ্বিতীয়তে আছে। বাংলাদেশের ভিতরে আমি মনে করি যে মেহেরপুরে অ্যামাচার ক্লাব হিসাবে দেবী সুলতানা যা একটি প্রোডাকশন দিয়েছে, অনেক প্রফেশনাল আছে, অনেক দামি দামি শিল্পী আছে বাংলাদেশে, বাংলাদেশে অনেক দামি দামি শিল্পী আছে, কিন্তু দেবী সুলতানা মেহেরপুর জেলার এই অ্যামেচার ক্লাবের মশিউজ্জামান বাবু, শ্রদ্ধাভাজন মশিউজ্জামান বাবু ভাইয়ের এই প্রোডাকশনের মতো, মীর ফারুকের মতো, আব্দুল ওয়াদুদের মতো, প্রফেসর সাইদুল স্যারের মতো, এদের মতো প্রোডাকশন আর হবে না। এইটা কখনোই সম্ভব না। আমি খুব নির্ণয় করে দেখেছি, ওই অডিওটা শুনেছি, আমার এটাও শুনেছি, সেখানে দেখেছি আরো খুব যারা অপেরা আছে বাংলাদেশে, সেখানেও দেবী সুলতানা দেখেছি। মেহেরপুরের মতো অ্যামেচারের যে দেবী, এই দেবীর মতো হয়নি। সেই আমি নিজেকে সৌভাগ্য মনে করি যে এই মানুষগুলির সাথে আমার এই দেবী সুলতানাতেই আমি অভিনয় করার শেষে যে আমার সৌভাগ্য হয়েছে, আমি এই জন্য আমি নিজেকে খুব একজন ক্ষুদ্র শিল্পী হিসাবে আমি নিজেকে গর্ববোধ মনে করি। আর আমি তাদের যে দর্শন, তাদের পাশে থেকে যে আমি অভিনয় করতে পেরেছি এবং এখনো তাদের সাথে শিখার চেষ্টা চালাচ্ছি এখনো পর্যন্ত, যতদিন থাকবো তাদের সাথে, তাদের নিঃশ্বাস যতদিন আছে শৌচালয়ের মধ্যে, তারা আরো ভালো থাকুক, সুস্থ থাকুক, এই মানুষগুলি, তাদের কাছ থেকে যতটুকু পারবো ততটুকু শিখেই যাব। শিখার কোনো শেষ নেই, শিক্ষার কোনো শেষ নাই। খুবই প্রাণবন্ত আলোচনা করলেন আপনি, আপনার নানান অভিজ্ঞতা, আপনার অভিমত দারুণভাবে ব্যাখ্যা করলেন, উপস্থাপন করলেন, এই জন্য ধন্যবাদ। মোহিত ভাই, আপনাকে নিয়ে সামনের আরো পর্বতে এই যাত্রা সহ শিল্প মাধ্যমের অন্যান্য শাখা নিয়ে আলোচনা করবার প্রয়াস থাকলো। আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি, দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলেন। দর্শকদের উদ্দেশ্যে আমি কৃতজ্ঞতা জানাই যারা সাপ্তাহিক সাতকাহন মেহেরপুর প্রতিদিনের যে এই অনুষ্ঠানে আমি আসতে পেরে আমার হাসান রুদ্র ভাইয়ের সাথে যে আলাপচারিতায় একজন ক্ষুদ্র শিল্পী হিসাবে, যাত্রা শিল্পী হিসাবে আমি এসে দুটি কথা বলার, মনের কথা বলার দীর্ঘদিন পর, সেই জায়গা থেকে আমি নিজেকে ধন্য মনে করি। এই জন্যে সাতকাহন মেহেরপুর প্রতিদিনকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই, মুবারকবাদ জানাই। এই অনুষ্ঠান আমি কর্তৃপক্ষকে অনুরোধ রেখে বলবো, আপনার মাধ্যমে বলবো হাসান ভাই, যেন এমন অনুষ্ঠান যেন ধারাবাহিক থাকে, আমি এটা অনুরোধ রেখে বলবো। একজন শিল্পীর ভিতরে অনেক কথা থাকে, একটা সাহিত্যিকের উপরে মনের ভিতরে অনেক কথা থাকে,
যে কথা বলার জায়গা থাকে না। এই জায়গাটা যদি আপনার এই প্ল্যাটফর্মটা যদি এই সাপ্তাহিক যে প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মটা যদি থাকে, অন্তত মনের কথাগুলো উপস্থাপন করতে পারবে, এই মানুষগুলোর সামনে উপস্থাপন করতে পারবে। শিল্প সাহিত্য নিয়ে অজানা মানুষগুলো আজকে যারা দেখছেন, তারা এই অজানা কথাগুলো, না জানা কথাগুলো কিন্তু তারা জানতে পারবে। জানাও দরকার আছে, এটাও কিন্তু একটা বড় মেসেজ। আপনি যদি না বলেন, আপনি যদি আমাকে না বলান, আপনি যদি এই জায়গাটা যদি উপস্থাপনায় যদি আমাকে যদি না নিয়ে আসান, তাহলে কখনোই আমার এই প্রিয় মানুষগুলো কখনো জানতে পারবে না। আজকে আমার মতো একটা ছোট্ট মানুষ যে আপনার সাথে এই সুন্দর একটি অনুষ্ঠানে সঙ্গ দিতে পারে, আমি নিজেকে ধন্য মনে করি। ধন্যবাদ, আবারও ধন্যবাদ দিই সাত খানকে, সাপ্তাহিক মেহেরপুর প্রতিদিনকে। এবং আমি চাইবো, আমি বিনীতভাবে অনুরোধ জানাবো যে এইটা যেন ধারাবাহিক থাকে, এই অনুষ্ঠানটা। এবং মাটি মানুষ, কারণ এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, এই জায়গা থেকে এই লাইভটি কোনো না কোনো আমার হৃদয়ের ভাইগুলো দেখতে পাবে, প্রবাসী ভাইগুলো দেখতে পাবে যে আমার মেহেরপুরের অনুষ্ঠান হচ্ছে, মেহেরপুরের শিল্প সাহিত্য নিয়ে আলোচনা হচ্ছে। অনেকে না জানা কথাগুলো তারা জানতে পারবে, কাজের ব্যস্ততার ভিতরেও এই কথাগুলো শুনতে পারবে। শোনার দরকার আছে। এই মেসেজ যেন প্রতিনিয়ত যেন থাকে, সেই প্রত্যাশা রাখি। আর যারা আমাদেরকে সহযোগিতা করছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। 1 ঘন্টা আপনারা আমাদের সাথে থেকে আমাদেরকে উজ্জীবিত করেছেন, প্রাণবন্ত করেছেন। আপনাদের কাছে চিরকৃতজ্ঞতা প্রকাশ করছি। তার কারণ হচ্ছে যে আমরা কিন্তু একটি মঞ্চে আমরা অভিনয় করছি, আপনারা হাজারো মানুষ, লাখো মানুষ, কোটি মানুষ। এটা এই অনুষ্ঠানটা বন্ধ হয়ে যাওয়ার পরেও কিন্তু এটা কিন্তু ঘুরতেই থাকবে। অনেকেই দেখবেন, অবসরে বসে বসে দেখবেন। আপনাদের যারা দেখেননি, যারা দেখছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, সাধুবাদ জানাই। এবং যারা এর পরবর্তীতে যারা দেখবেন লাইভটি, পরবর্তীতে যারা লাইভের পরের যারা দেখবেন, তাদেরকেও অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাসান ভাই, আপনিও ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশা রেখে সুন্দর একটি দিনের প্রত্যাশা রাখি। সুন্দর একটি দেশ যেন আমরা সামনের দিকে আমরা দেখতে পাই, সেই প্রত্যাশা রেখে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু ধন্যবাদ আলাইকুম। মোহিত ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য, আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনারা যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত ছিলেন, আমাদের আয়োজন উপভোগ করেছেন, আমরা আজকের এই আলোচনার মধ্য দিয়ে সম্মানিত অতিথি নানানভাবে ব্যাখ্যা করেছেন, তার চিহ্নিত করেছেন যাত্রা। আমরা মূলত আলোচনা করেছি যাত্রা শিল্প নিয়ে। যাত্রা শিল্পের একাল সেকালের যে ঐতিহ্য, যে গৌরব, সেটা কিভাবে বিপর্যস্ত, বিপন্ন হয়ে পড়লো বা পড়ে চলেছে, সে বিষয়গুলোকে নিয়ে আমরা কথা বলেছি। তো আপনারা এই যে শিল্প মাধ্যমটিকে কিভাবে বাঁচানো যায়, যারা সমাজ নিয়ে যারা ভাবেন, রাষ্ট্র নিয়ে যারা ভাবেন, যারা মনে করেন যে শিল্প সাহিত্য অত্যন্ত প্রয়োজনীয় একটি জিনিস সমাজকে টিকিয়ে রাখবার জন্য, কারণ একজন যাত্রা শিল্পী কখনোই জঙ্গি হয় না, একজন যাত্রা শিল্পী কখনোই মোবাইলের ডিভাইসগুলো নিয়ে নাড়তে নাড়তে জুয়ার জগতে প্রবেশ করেন না। একজন সঙ্গীত শিল্পীও তেমনটি সমাজের অন্যান্য অপরাপর অপরাধ থেকে বিযুক্ত থাকতে পারেন, বিমুক্ত থাকতে পারেন। তাই শিল্প শুদ্ধ, শিল্প চর্চার যে পরিবেশ, সেটা আপনারা আপনাদের সহযোগিতার মধ্য দিয়ে, পরামর্শের মধ্য দিয়ে প্রদান করবেন। সমাজ যাতে একটি শিল্পসম্মত সমাজে পরিণত হয়, শিল্পসম্মত মানুষ উৎপাদিত হয়। এবং আহ, সম্মানিত অতিথি যেটা বলছিলেন, অত্যন্ত সোনার মানুষ তৈরি হোক, সোনার মানুষ না হলে সোনার দেশ তৈরি হবে না, সেইভাবেই আমাদের দেশ সমৃদ্ধ হোক। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের আয়োজন আমরা শেষ করছি। শুভরাত্রি।